এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করা হচ্ছে না মির্জা আব্বাসের, সব সত্যি প্রকাশ। হাদিকে হত্যায় নির্দেশদাতা মির্জা আব্বাসের রক্ষা হল না। বিএনপি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, যে কোনো সময় হতে পারেন আটক। আরও জানব, হাদিকে হত্যার আগে কেন স্ত্রীকে সঞ্চয়পত্র কিনে দেয় ফয়সাল। এবার রিমান্ডের সব গোপন তথ্য ফাঁস করল ফয়সালের স্ত্রী। আপনারা দেখছেন বাংলা নিউজ লাইভ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। অবশেষে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে নতুন মোড় এসেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির হত্যাকে ঘিরে দীর্ঘদিন ধরে যে রহস্য ও জল্পনা চলছিল, পুলিশি তদন্তে ধীরে ধীরে তার জট খুলতে শুরু করেছে। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি ছিল একটি সুপরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ। ডিবি ও সিআইডির তদন্তে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড আর সাম্প্রতিক গ্রেপ্তার হওয়া আসামিদের জবানবন্দি বিশ্লেষণ করে একটি প্রভাবশালী মহলের দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে দাবি তদন্তকারীদের। সেই প্রেক্ষাপটে আলোচনায় এসেছে কয়েকজন উচ্চ প্রোফাইল রাজনৈতিক ব্যক্তির নাম, যার মধ্যে সবচেয়ে আলোচিত নাম বিএনপি নেতা মির্জা আব্বাস। তবে এই বিষয়ে এখনও তিনি বা তার পরিবার কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তদন্ত কর্মকর্তাদের ভাষ্য, হত্যাকাণ্ডের আগে ও পরে বড় অঙ্কের সন্দেহজনক আর্থিক লেনদেন হয়েছে। সেই অর্থের উৎস ও গন্তব্য অনুসন্ধান করতে গিয়েই গোয়েন্দাদের নজরে আসে কয়েকটি গুরুত্বপূর্ণ নাম। বিশেষ করে মূল শুটার ফয়সাল করিম মাসুদের ব্যাংক হিসাবের আর্থিক ট্রেল বিশ্লেষণ করে তার ঘনিষ্ঠদের সঙ্গে রাজনৈতিক যোগাযোগের ইঙ্গিত মিলেছে বলে দাবি করা হচ্ছে। তদন্তের দায়িত্বে থাকা এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তদন্ত এখন অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে। ডিজিটাল ফুটপ্রিন্ট ও অর্থপ্রবাহ বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছেন যে এই হত্যাকাণ্ডের পেছনে শক্তিশালী রাজনৈতিক আশ্রয় ছিল। সামাজিক বা রাজনৈতিক অবস্থান নির্বিশেষে আইনের ঊর্ধ্বে কেউ নয়। শিগগিরই সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলেও জানান তিনি। হাদি হত্যার পর থেকেই তার পরিবার ও ইনকিলাব মঞ্চের সহযোদ্ধারা অভিযোগ করে আসছিলেন যে এর পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে। সাম্প্রতিক তদন্তে কিছু রাজনৈতিক নাম উঠে আসায় সেই অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। বিশ্লেষকদের মতে, অভিযোগ প্রমাণিত হলে এটি দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত ফয়সাল করিম মাসুদ ঘটনার পর ভারতে পালিয়ে যান। যদিও বিভিন্ন ভিডিও বার্তায় তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন, তবুও ডিবি তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এরপর সিআইডি তার ও পরিবারের সদস্যদের ৫৩টি ব্যাংক হিসাব তল্লাশি করে প্রায় ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পায়। আদালতের নির্দেশে এসব হিসাব জব্দ করা হয়। তদন্তে বিশেষ গুরুত্ব পাচ্ছে হত্যার ঠিক ১ মাস আগে ফয়সালের স্ত্রীর নামে কেনা ৬৫ লাখ টাকার সঞ্চয়পত্র। ব্যাংক নথি অনুযায়ী ফয়সালের মালিকানাধীন একটি আইটি প্রতিষ্ঠানের হিসাব ঘুরে এই টাকা স্ত্রীর অ্যাকাউন্টে স্থানান্তর হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তার স্ত্রী শাহেদা পারভিন জানান, হত্যার আগেই ফয়সাল দেশ ত্যাগের পরিকল্পনা করে এবং পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভেবে এই বিনিয়োগ করেন। তদন্তকারীদের মতে, ফয়সালের দেশ ত্যাগের রুট, অস্ত্র সরবরাহ এবং ঘটনার আগে পরে সহযোগীকারীদের একটি সংগঠিত নেটওয়ার্ক ছিল। দেশি ও বিদেশি প্রভাবশালী সিন্ডিকেটের সংশ্লিষ্টতার তথ্য খতিয়ে দেখা হচ্ছে। দুবাইয়ে ফয়সালের সম্পদের বিষয়ে তথ্য পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে সিআইডি। এদিকে আর্থিক লেনদেন বিশ্লেষণে উঠে এসেছে একাধিক পে অর্ডার, ব্যাংক ট্রান্সফার ও মধ্যস্থতাকারীর নাম। তদন্তকারীরা এখন খুঁজে দেখছেন এই অর্থ সরবরাহে কথিত মাস্টারমাইন্ড বা তার ঘনিষ্ঠ কেউ জড়িত ছিল কিনা। হাদি হত্যাকাণ্ডের তদন্তে একের পর এক নতুন তথ্য সামনে আসায় দেশের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে। তদন্তকারীদের দাবি, গত ৬ মাস ধরে অত্যন্ত পরিকল্পিতভাবে এই হত্যার ছক তৈরি করা হয়েছিল। এখন দেখার বিষয়, এই তদন্ত শেষ পর্যন্ত কোন কোন নামকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করে এবং আদালতে কিভাবে বিষয়টি নিষ্পত্তি হয়। কোনো ধরনের ফ্যাক্ট চেক না করেই রাজপথে নেমে পড়ে। কিন্তু আজ জামায়াতের সংবাদ সম্মেলনে যে তথ্য উঠে এসেছে তা সত্যি চোখ কপালে ওঠার মতো। এটি কোনো সাধারণ হ্যাকিং নয়। এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছে রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক ভবনের নাম, অর্থাৎ বঙ্গভবন।
অভিযোগ করা হয়েছে বঙ্গভবনের একটি সরকারি ইমেল অ্যাড্রেস ব্যবহার করে ডাক্তার শফিকুর রহমানের ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়া হয় এবং সেখান থেকেই ওই আপত্তিকর পোস্টটি দেওয়া হয়। সবচেয়ে বড় প্রশ্ন হল, পোস্ট দেওয়ার মাত্র 1 মিনিটের মাথায় কারা স্ক্রিনশট নিয়ে রাখল, আর জামায়াতের বিবৃতি দেওয়ার প্রায় 7 ঘন্টা পর কেন সেটি হঠাৎ করে ভাইরাল করা হলো। আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব এই সাইবার হামলার পেছনের মূল মাস্টারমাইন্ড কারা এবং যারা আন্দোলনে নেমেছে তারা না বুঝেই হ্যাকারদের ফাঁদে পা দিয়েছে নাকি তারাও এই ষড়যন্ত্রের অংশ। চলুন ডিজিটাল ষড়যন্ত্রের পর্দা উন্মোচন করা যাক। প্রথমেই হ্যাকিংয়ের টেকনিক্যাল দিকটি দেখা যাক। জামায়াতের আইটি সেল প্রমাণসহ জানিয়েছে গত 23 জানুয়ারি একটি সরকারি ইমেল অ্যাড্রেস থেকে জামায়াত আমিরের মেলে একটি ফিশিং মেল আসে। মেলের নির্বাচন সংক্রান্ত জরুরি তথ্যের কথা বলা হয়। সরকারি মেল ভেবে বিশ্বাস করে অ্যাটাচমেন্টটি ওপেন করার সঙ্গে সঙ্গেই ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের হাতে। সাইবার সিকিউরিটির ভাষায় একে বলা হয় স্টেট স্পন্সর্ড ফিশিং অ্যাটাক। হ্যাকাররা বিকেল 4:37 পোস্টটি দেয়, অথচ ওই সময় ডাক্তার শফিকুর রহমান কেরানীগঞ্জে এক জনসভায় লাইভ বক্তৃতা দিচ্ছিলেন। জামায়াত 4:53 বিষয়টি টের পায় এবং 5:22 আনুষ্ঠানিক বিবৃতি দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, পোস্ট দেওয়ার ঠিক 1 মিনিটের মাথায় সেটির স্ক্রিনশট নেওয়া হয়। সাধারণত কোনো পোস্ট ভাইরাল হতে সময় লাগে, তাহলে 1 মিনিটের মধ্যে স্ক্রিনশট নিল কে? বিশ্লেষকদের মতে এমন কেউই এটি করতে পারে যে আগে থেকেই জানত নির্দিষ্ট সময়ে ওই পোস্টটি আসবে, তাই তারা একে বলছেন প্রি প্ল্যান্টেড সাইবার অ্যাসাসিনেশন বা পূর্ব পরিকল্পিত চরিত্র হনন। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল বাম দল ও ছাত্র দলের প্রতিক্রিয়া। জামায়াত যখন জিডি করছে, আইটি এক্সপার্ট দিয়ে প্রমাণ হাজির করছে, তখন ছাত্রদল কোনো ধরনের ফ্যাক্ট চেক না করেই রাজপথে নেমে পড়ে। কিন্তু জামায়াতের আসাহারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব যথার্থই বলেছেন, ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনি। অর্থাৎ যারা এই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত তারাই আন্দোলন উস্কে দিচ্ছে। যুক্তিটা সহজ, যে দলের 43% কর্মী নারী, তারা কি নির্বাচনের আগে নারী ভোটারদের খ্যাপাতে চাইবে? এটা কি রাজনৈতিক আত্মহত্যা নয়? বাম সংগঠন ও ছাত্রদল কি এই সাধারণ যুক্তিটুকুও বুঝতে পারছে না, নাকি বুঝেও না বোঝার ভান করছে? জামায়াত নেতারা বলছেন, যারা মাঠে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা করেছে, অর্থাৎ বিএনপি, তারাই এখন সাইবার জগতেও নারীদের ঢাল হিসেবে ব্যবহার করছে। কিন্তু কেন এখন? সামনে 12 ফেব্রুয়ারির নির্বাচন। জামায়াত আমির নারীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের কথা বলেছেন। ইশতেহারেও নারীদের জন্য আলাদা কর্মসংস্থানের প্রতিশ্রুতি রয়েছে। এই নারী বান্ধব ইমেজই প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই তারা বেছে নিয়েছে ডিপ ফেক ন্যারেটিভ। আইডি হ্যাক করে আপত্তিকর পোস্ট দিয়ে সাধারণ নারী ভোটারদের বিভ্রান্ত করাই ছিল মূল লক্ষ্য। দুঃখজনকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র সংগঠন সেই ফাঁদেই পা দিয়েছে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।